হবে আজকে ক্লাসটা হবে ভাষা রীতি, ঠিক আছে? ভাষা, বাংলা ভাষা। আচ্ছা, ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। মনের ভাব প্রকাশের মাধ্যম। আচ্ছা, মনের ভাব প্রকাশের মাধ্যমকে আমরা ভাষা বলি। দেখেন, সবচেয়ে আপনি মনের বক্তব্যটা বা মনের কোনো কিছু যদি আপনি প্রকাশ করতে চান, এইটা মৌখিক ভাষা দিয়ে প্রকাশ করতে পারবেন বা লিখিত দিয়ে সম্ভব না। তো আমাদের সবচেয়ে মনের ভাব প্রকাশ করার মাধ্যমটা কি হচ্ছে? এটা ভাষা। ভাষা। এরপর আসেন ভাষার বৈশিষ্ট্যটা কি। ভাষা, দেখেন এখানে যেগুলো লিখতেছি এই প্রত্যেকটা পয়েন্ট নিবন্ধন পরীক্ষায় কয়েকবার আসছে, কয়েকবার, ঠিক আছে? একবার না, কয়েকবার, যে মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। এরপরে ভাষা কি পরিবর্তনশীল কি না, ঠিক আছে? ভাষা পরিবর্তনশীল কি না বা ভাষার প্রধান বৈশিষ্ট্য। ভাষার প্রধান বৈশিষ্ট্য। ভাষার প্রধান বৈশিষ্ট্য, এটাও এসেছে নিবন্ধন পরীক্ষায় কয়েকবার। ভাষার প্রধান বৈশিষ্ট্য, ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা কেউ জানেন? আচ্ছা বলে দিয়েছি, সমস্যা নাই। পরিবর্তনশীল, ভাষা পরিবর্তনশীল। আচ্ছা, দেখেন আজকে যে বাংলা ভাষায় কথা বলতেছেন, এই বাংলা ভাষা আজ থেকে 200-250 বছর পূর্বে এই বাংলা ভাষাটা কি ছিল না। এই বাংলা ভাষার যুগ থেকে যুগান্তরে পরিবর্তন হয়ে বা পরিবর্তনশীল, যার জন্য পরিবর্তন হয়ে কি আস্তে 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 বাংলা ভাষাটা এসেছে। এরপরে ভাষার পরিবর্তন হয়, ভাষার কি হয়? পরিবর্তন হয়। কিভাবে ভাষার পরিবর্তন হয়? ভাষার পরিবর্তন, ভাষার পরিবর্তন হয় কয়টি কারণে? কয়টি কারণে? আচ্ছা, এটা একটু কেউ যদি জানেন ভাষার পরিবর্তন হয় কয়টি কারণে, কমেন্ট করতে পারেন। ভাষার পরিবর্তন হয় কয়টি কারণে? পৃথিবীতে ভাষার সংখ্যা কত? সংখ্যা কত? এবং আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষায় কতজন লোক কথা বলে? বাংলা ভাষী সংখ্যা কত? বাংলা ভাষী সংখ্যা এইটা কত? এগুলো যদি কেউ জানেন একটু কমেন্ট করেন, যদি না জানেন লিখে দিব, সমস্যা নাই। আচ্ছা, ভাষার পরিবর্তন হয় কয়টি কারণে? ভাষার পরিবর্তন হয় 3টি কারণে। কয়টি কারণে? 3টি। ভাষার পরিবর্তন হয় কয়টি কারণে? 3টি কারণে। কি কি? 1 নাম্বার দেশ কাল, দেশ কাল, আর হচ্ছে পরিবেশ। ভাষার পরিবর্তন হয় কয়টি কারণে? 3টি কারণে। দেশ কাল পরিবেশ। যারা জানেন না দেখেন, 3টি কারণে, দেশ কাল ও পরিবেশ, এই 3টি কারণে ভাষার কি হয়? পরিবর্তন হয়। ভাষার পরিবর্তন হয়। এরপরে পৃথিবীতে ভাষার সংখ্যা কত? এটা তো জানার কথা, 3,500-এরও বেশি।
3,500-এরও বেশি, এটা হচ্ছে হ্যাঁ 3,500-এর বেশি। কমেন্ট করছে একজন। প্রায় 3,500-এরও বেশি, 3,500-এর বেশি, 3,500-এরও তাহলে আপনার হচ্ছে পৃথিবীতে ভাষার সংখ্যা কতগুলো ভাষা আছে? প্রায় 3,500-এরও বেশি ভাষা রয়েছে। এর মধ্যে আমাদের যে একটা বাংলা ভাষা আছে, এই বাংলা ভাষায় কত জন লোক বা কত কি পরিমাণ জনসংখ্যা এই বাংলা ভাষায় কথা বলে, এটা কমেন্ট করেন। এটা তো জানা কথা। আরেকটা লেখি, এটা কি কমেন্ট করতে পারছেন কেউ? লিখে দিই। এটা প্রায় 30 কোটি। এটা কত? প্রায় 30 কোটি, প্রায় 30 কোটি। দেখেন এইখানে যে পয়েন্টগুলো লেখা হয়েছে, এর বাহিরে ভাষা থেকে আর কোনো প্রশ্ন নিবন্ধনে আসে নাই। এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে নিবন্ধনে বারবার আসে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো নোট করে রাখতে পারেন। এই প্রশ্নগুলো নিবন্ধন পরীক্ষায় বারবার আসছে, এর বাহিরে কোনো প্রশ্ন ভাষারীতি থেকে আসে নাই। এরপর আসেন আমাদের বাংলা ভাষার অবস্থান। বাংলা ভাষার অবস্থান, এটা কমেন্ট করেন কেউ জানলে। বাংলা ভাষার অবস্থান কত? বাংলা ভাষার অবস্থানটা একটু কমেন্ট করেন জানলে। আচ্ছা আমি লিখে দিই। নবম ও দশম শ্রেণীতে বইতে দেওয়া আছে হচ্ছে চতুর্থ। হ্যাঁ, বাংলা ভাষার অবস্থান কত? চতুর্থ। কিন্তু এইটা সর্বশেষ যেটা আমরা পাইছি, সর্বশেষ ষষ্ঠ। সর্বশেষ আমরা আপডেট পেয়েছি ষষ্ঠ। এবং 2024 এর অবস্থান হয়েছে সপ্তম। এটা আপডেট। 2024 কত? 7 নম্বরে চলে গেছে। অনেকে কমেন্ট করছে অষ্টম 77447। আচ্ছা সবগুলাই হবে। আমি বললাম নবম ও দশম শ্রেণীর বইয়ে লেখা আছে কত? চতুর্থ। নবম ও দশম শ্রেণীর বই লেখা আছে চতুর্থ। এবং সর্বশেষ আমরা যে ব্যাকরণ বইগুলো পড়তেছি, এই ব্যাকরণ বইগুলো সর্বশেষ আছে কত? ষষ্ঠ। এবং এই 24 সালে যেটা হয়েছে সপ্তম, এইটা কিন্তু বইয়ের মধ্যে এখনো আসে না। এইভাবে আসবে নতুন যে এডিশন বইগুলো পাবো আমরা, এখানে কি আসবে? এইটা আসবে। তো এইভাবে হচ্ছে আপনার একদম ভিতর থেকে কিভাবে পরিবর্তন হয়ে এক একটা কি আস্তে আস্তে এই সব ডিটেইলস আপনার জানা থাকতে হবে পরীক্ষার জন্য। এরপরে কেউ যদি জানেন যে এই যে বাংলা ভাষা আমাদের বাংলাদেশ বাদেও মায়ানমারে কোন অঞ্চলে না কোন রাজ্যে বাংলা ভাষায় কথা বলে? মায়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষায় কথা বলে? একটু কমেন্ট করেন। যে জানেন মায়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষায় কথা বলে, এটা কারো জানা থাকলে একটু কমেন্ট করেন। মায়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষায় কথা বলে? আচ্ছা একজন কমেন্ট করছে বাংলাদেশের অবস্থান এক্সামে আসলে কত আনসার দেব? আচ্ছা সর্বশেষ আমরা এই যে আনসার দেব, যদি উত্তরে যদি 4-এর বেশি না থাকে, যদি আমার এমসিকিউ এর ভিতরে 4-এর বেশি না থাকে, আমি 4 আনসার করব। 4 প্লাস এইটা আছে, 4 এবং ষষ্ঠ এইটা আছে, তাহলে আমি এইটা আনসার করব।
আর যদি এই দুইটা থাকে, এটা এটা বাদে এই দুইটা থাকে, এই দুইটা থাকলে আমি আনসার করব 7। সবগুলোই আছে, তবু আনসার করব কি সর্বশেষ যেটা আছে এইটা আনসার করব আমরা, ঠিক আছে? সর্বশেষ যেটা আছে এইটা আনসার করব। একজন আছে ইয়াংগান, ইয়াংগান হবে না। আচ্ছা, এইটা বাংলা সাহিত্যের আমরা একটা পড়া পড়ছিলাম, রাখাইন রাজ্য, রাখাইন রাজ্য। মায়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা হয়? রাখাইন রাজ্যে, ঠিক আছে? বাংলা ভাষায় কথা বলা হয় রাখাইন রাজ্যে। এরপরে হচ্ছে সাধু ভাষা। আমরা যে সাধু ভাষায় কথা বলি, এই সাধু ভাষাটা লিখিত রূপ। সাধু ভাষা কি? লিখিত রূপ। সাধু ভাষাটা হচ্ছে আমাদের লিখিত রূপ, লিখিত রূপ। সাধু ভাষাটা হচ্ছে কি আমাদের লিখিত রূপ। আর আমরা আরেকটা যে আঞ্চলিক ভাষা আছে উপভাষা, আমরা আঞ্চলিকতা বলি অথবা উপভাষা বলি, দুইটা একই নাম। আমরা মুখে যে কথাটা বলি মৌখিক, এই মৌখিক ভাষা দুইটা রূপ আছে। একটা হচ্ছে আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষা বলি, আর একটা কি বলি আমরা? সাধু ভাষা বলি। দুইটা সাধু ভাষা বলি আমরা। মৌখিক ভাষায় একটা হচ্ছে আঞ্চলিকতা আসছে, আর একটা হচ্ছে কি সাধু। এই মৌখিক ভাষাটা এইটা নিবন্ধন পরীক্ষায় একবার এসেছে যে এই মৌখিক ভাষাটা সর্বপ্রথম কে ব্যবহার করেন, ঠিক আছে? তো আমি এটা একটু বিস্তারিত এখানে বলে দেই। 1914 সালে প্রমোদ চৌধুরী 1914 সালে প্রমোদ চৌধুরী তার চাচা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা আমি মুখে বলি, 1914 সালে, শুধু এটা মনে রাখেন, 1914 সালে কে? প্রমোদ চৌধুরী কার কাছ থেকে? তার চাচা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সর্বপ্রথম কোন পত্রিকার মাধ্যমে? সবুজ পত্রিকা, ঠিক আছে? কোন পত্রিকা? সবুজ পত্র। 1914 সালে প্রমোদ চৌধুরী তার চাচা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এই সবুজ পত্র পত্রিকার মাধ্যমে এই লিখিত ভাষাটা, আমাদের এখানে যে সাধু আছে, এখানে সাধু, এটা কিন্তু লিখিত। এই লিখিত ভাষাটা কি করে? লিখিত ভাষার প্রচলন করেন। লিখিত ভাষার প্রচলন করেন। হ্যাঁ, 1914 সালে প্রমোদ চৌধুরী তার চাচা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সবুজ পত্র পত্রিকার মাধ্যমে এই লিখিত ভাষার সর্বপ্রথম প্রচলন করেন। আচ্ছা, ভাষা নিয়ে এই ছিল বেশ কয়েকটা এমসিকিউ। এগুলো এমসিকিউ বলতে পারেন, কারণ এই যে এখানে কয়টা পয়েন্ট লিখছিলাম, 1 2 3 4 5 7, মোটামুটি 8টার মতো লেখা হয়েছে, 8 অথবা 9টা, আমার খেয়াল নাই। এই প্রত্যেকটা পয়েন্ট নিবন্ধন পরীক্ষায় একাধিকবার, কতবার? একাধিকবার এসেছে। নিবন্ধন পরীক্ষায় একাধিকবার এসেছে। এর বাহিরে কোনো প্রশ্ন করতে হবে না আশা করি। নিবন্ধন পরীক্ষার জন্য ভাষা থেকে এর বাহিরে আর বেশি কিছু পড়তে হবে না আশা করি। আচ্ছা, বাংলা ব্যাকরণ যে আমরা করতেছি, এইটা কে লেখেন? এটা একটু বলেন তো দেখি। বাংলা ব্যাকরণ কে সর্বপ্রথম লিখেন? কে লিখেন?
সর্বপ্রথম বাংলা ব্যাকরণটা কে লিখছেন? কমেন্ট করেন। সর্বপ্রথম বাংলা ব্যাকরণটা কে লিখছেন? স্যার অপশন দিলে পারবো। আচ্ছা, অপশন দিলে পারবেন, ভালো কথা। আর আপনাদের যদি লিখিত পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিটেইলস আকারে পড়তে হবে, অর্থাৎ বিস্তারিত পড়তে হবে, ঠিক আছে? নিবন্ধন পরীক্ষায় সর্বপ্রথম প্রিলির জন্য যে এটা আছে, এটা এখানে আপনারা প্রথমে প্রিলি পাস করবেন, আর প্রিলি পাস করার পর হচ্ছে আপনার লিখিত যার যে সাবজেক্ট অনুসারে। আর নিবন্ধন পরীক্ষা বাদে অন্যান্য সরকারি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই হচ্ছে রিটেন, সেজন্য আপনার এমসিকিউ এর উপর ভরসা করা যাবে না। রাজা রামমোহন রায়, একজন কমেন্ট করছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যে রাজা রামমোহন রায় কি বাংলা ব্যাকরণ লেখেন, এটা বাংলাতে। এটা কিসে লেখে তিনি? বাংলাতে। বাংলাতে লিখে। দেখেন ব্যাকরণ কিন্তু আমাদের বাংলাতে লিখে কি করছে? রূপান্তর করছে। আসলে কিন্তু ব্যাকরণটা কি আরো বিভিন্ন ভাষায় আছে। আচ্ছা, আমরা ব্যাকরণটা শেখার জন্য কি করতে হবে? একটু সময় নিতে হবে। একটু সময় নিতে হবে। যেমন আমি যদি বলি আস্তে আস্তে হ্যামলেটটি মনে করো তোমার কাছে কোনো একটি হ্যামলেট রয়েছে। আমরা বাইক চালাই না, তো বাইক চালানোর যে হ্যামলেট আছে, তো আস্তে আস্তে এই হ্যামলেটটি রাজা কাকে দিল? গৌরব। রাজা গৌরকে দিল। এই লাইনের মাধ্যমে আস্তে আস্তে হ্যামলেটটি রাজা গৌরকে দিল। এইটার মাধ্যমে আমরা বাংলা ব্যাকরণের যে লেখক, বেশ কয়েকজন লেখক রয়েছে, সর্বপ্রথম, দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয়, তারপর বাংলায় কে লিখে, অর্থাৎ বিভিন্ন ভাষায় কে কখন লিখেছেন এটা মনে রাখতে পারবেন, ঠিক আছে? লেখার নামগুলো হচ্ছে একটু কঠিন। 1 নম্বরে আমরা আসি। এই প্রথম এইটা থেকে, আচ্ছা সবাই আগে এইটা কমেন্ট করতে পারেন যে আস্তে আস্তে হ্যামলেটটি রাজা গৌরকে দিল। এইটা যদি কি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণটাই পারবেন। আস্তে আস্তে হ্যামলেটটি রাজা গৌরকে দিল, এইটা কমেন্ট করতে পারেন। এইটা মুখস্থ থাকলে আপনি এই বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ, এটা কিভাবে আসছে এবং কে কে লিখছে এটা মনে রাখতে পারবেন। এইখান থেকে আমি প্রথম বলি, আচ্ছা দেখেন, এটা একজন বাংলা ব্যাকরণবিদের নাম। এটা একজন কি বাংলা ব্যাকরণবিদের নাম। আস্তে আস্তে থেকে কি ব্যাকরণবিদের নাম। তিনি কি করেন? প্রথম ব্যাকরণবিদ। তিনি হচ্ছে প্রথম ব্যাকরণবিদ। তিনি প্রথম ব্যাকরণবিদ। কত সালে লিখেছে? 1743 সালে। 1743 সালে প্রথম ব্যাকরণবিদ লিখেছেন কত সালে? 1743 সালে। কোন ভাষায় লিখেছেন? পর্তুগিজ ভাষায়। কোন ভাষায় লিখেছেন? পর্তুগিজ ভাষায়। দেখেন বাংলা ভাষায় কিন্তু লেখা নাই। আমি আবার বলতেছি, প্রথম ব্যাকরণবিদ 1743 সালে কোন ভাষায় লিখেছিলেন? পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়
কে লিখেছিলেন? নামটা হচ্ছে, দেখেন নামটা একটু কঠিন, আস-শোফ শাও, ঠিক আছে? তো আমরা এই আস্তে আস্তে থেকে মনে রাখতে পারবো, ঠিক আছে? যেহেতু নিবন্ধন পরীক্ষাটা এমসিকিউ, আপনি যদি এই লাইনটা মনে রাখতে পারেন যে প্রথম ব্যাকরণ আস্তে আস্তে হ্যামলেটটি রাজা গৌরকে দিল, তাহলে এই আস্তে আস্তে শব্দটা থেকে কিন্তু আমি প্রথম ব্যাকরণবিদের নামটি পেয়ে যাব। এরপরে দ্বিতীয় যে শব্দটি রয়েছে হ্যামলেট, আমরা এখানে যদিও বলার সময় গাড়ির হ্যামলেটের কথা বলছি, তো হ্যামলেট হচ্ছে একজন ব্যাকরণবিদ। হেলহেড, এই হ্যামলেট থেকে হ্যামলেট থেকে আমরা পাবো হচ্ছে হেলহেড। দেখেন ইনি একজন ব্যাকরণবিদ, মূলত হেলহেড কি একজন ব্যাকরণবিদ। তিনি প্রথম ইংরেজিতে প্রকাশ করেন এই ব্যাকরণটি, ইংরেজিতে। হিসেবে লিখেন ইংরেজিতে, কত সালে? 1778 সালে, 1778 সালে। তাহলে হেলহেড ব্যাকরণবিদ ব্যাকরণ প্রকাশ করেন ইংরেজিতে কত সালে? 1778 সাল। দেখেন এই সালগুলো প্লাস এই যে আমি নামগুলো বলতেছি, আস-শাফ-শাও, হেলহেড, এই নামগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষায় বারবার আসছে। এর বাইরে অন্য কোনো ব্যাকরণবিদের নাম অতটা আসে নাই। এরপর আমরা পড়লাম যে রাজা। এরপর কি পড়লাম আমরা? রাজা। আচ্ছা, রাজা থেকে এটা কমেন্ট অনেকে লিখছিলেন যে রাজা থেকে হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা থেকে কি? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। দেখেন তাহলে আমরা প্রথমটা বললাম পর্তুগিজ ভাষায়, দ্বিতীয়টা কি বললাম? ইংরেজিতে। দ্বিতীয়টা কি বললাম? ইংরেজিতে। কত সালে? 1778 সাল। কত সালে? 1778 সাল। আর রাজা থেকে এই যে আস্তে আস্তে হ্যামলেটটি রাজা গৌরকে দিল, এই রাজা শব্দ থেকে আমরা মনে রাখবো রাজা রামমোহন রায়। তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণবিদ। তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণবিদ। অর্থাৎ আমাদের চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণবিদ। তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণবিদ। দেখেন এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কে সর্বপ্রথম বাংলা ব্যাকরণবিদ বা বাংলায় কে সর্বপ্রথম ব্যাকরণটি লিখেন? রাজা রামমোহন রায়। কত সালে লিখেন? 1833 সালে। কত সালে? 1833। কত সালে লিখেন? 1833 সালে। কত সালে লিখেন? 1833। দেখেন এইটা কমেন্ট করে দেন সকলে, এইটা কমেন্ট করেন 1833 সাল। 1833 সাল এটা কমেন্ট করেন, মনে থাকবে, লিখলে মনে থাকে, যত লিখবেন তত মনে থাকবে। তাহলে রাজা থেকে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণবিদ, এটা 1800 কত সাল? 33 সাল। আর আমাদের এই রাজা ব্যাকরণবিদ যে বইটা লিখেছেন এইটার নামটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এই নাম থেকে আমরা এই যে গৌরকে দিল, এইখান থেকে মনে রাখবো গৌড়ী ব্যাকরণ। কি ব্যাকরণ? গৌড়ী ব্যাকরণ। আমি এটা মুছে দিলাম উপরে। কি ব্যাকরণ ছিল? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। এটা মূলত হচ্ছে 1833 সালে। তাহলে রাজা রামমোহন রায় যে ব্যাকরণটি লিখেন সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কত সালে? 1833 সালে। এই ছিল বাংলা ব্যাকরণ নিয়ে যত ধরনের প্রশ্ন
প্রথম ব্যাকরণবিদ, অর্থাৎ আমাদের প্রথম ব্যাকরণবিদ নিয়ে যে ধরনের সমস্যাগুলো হতো, তিনটা নাম মনে রাখবেন। আমি আরেকবার একটু স্মরণ করে দেই। আপনার হচ্ছে আস্তে আস্তে হ্যামলেটটি রাজা গৌরকে দিল। তাহলে এই প্রথম যে আস্তে আস্তে শব্দটি রয়েছে, এখান থেকে আমরা কি করব, আসামসব, ঠিক আছে, আসামসব উনি ব্যাকরণ লিখেছেন হচ্ছে 1743 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এরপরে হ্যামলেট, হ্যামলেট থেকে মনে রাখবেন হচ্ছে হেল হেড, নট হ্যামলেট, হেল হেড। তো হেল হেড থেকে, হেল হেড উনি লিখেছেন কোন ভাষায়? ইংরেজিতে। উনি লিখেছেন কোন ভাষায়? ইংরেজিতে। কত সালে? 1778 সালে। ইংরেজি লিখেছেন 1778 সালে। এরপরে রাজা এবং গৌরী, এই দুইটি শব্দকে আমরা মনে রাখবো। রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণবিদ লিখেন বাংলা ভাষায়, বাংলা ভাষায়, ঠিক আছে, বাংলা ভাষায় ব্যাকরণবিদ 1838 সালে। কি ব্যাকরণ লিখেছিলেন? গৌড়ীয় ব্যাকরণ। কি ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। আচ্ছা, এই ব্যাকরণ নিয়ে আজকে এই পর্যন্ত আলোচনা শেষ। এটা ছিল বাংলা ভাষারীতির প্রথম অংশ। তো এই ভাষারীতির সাথেও আর এখন আপনাদের এই ভাষারীতির পাশাপাশি হাসান স্যার হয়তো বা এই জ্যোতি চিহ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছে। কি চিহ্ন নিয়ে আলোচনা করছে? জ্যোতি চিহ্ন। তো জ্যোতি চিহ্ন নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় আসে। আপনাদের কাছে প্রশ্ন যে কতটি জ্যোতি চিহ্ন, কতটি, এটা একটু কমেন্ট করুন, কয়টি জ্যোতি চিহ্ন আছে। জ্যোতি চিহ্ন কিন্তু পড়ানো হয়েছে, কমেন্ট করেন জ্যোতি চিহ্ন কতটি, কতটি জ্যোতি চিহ্ন কতটি। আর একটা প্রশ্ন হচ্ছে জ্যোতি চিহ্নের জনক কে? জ্যোতি না বুঝলে বলবেন বিরাম চিহ্ন। হ্যাঁ, জ্যোতি চিহ্নের জনক কে, এটা কমেন্ট করেন। জ্যোতি চিহ্নের জনক কে? জ্যোতি চিহ্নের জনক কে? আর হচ্ছে জ্যোতি চিহ্ন কতটি। একজন কমেন্ট করছে আস্তে আস্তে থেকে কি নামটা? হ্যাঁ, আস্তে আস্তে থেকে, আস্তে এইখান থেকে যে নামটা হচ্ছে আস, দন্তাস্য। হ্যাঁ, দন্তাস্য, তারপর আবার দন্তাস্য, দন্তাস্য ময় পশমযুক্ত, তারপরে সাও, দন্তাস্য সাও, আস সুম সাও। একটু কঠিন আছে, তবে দুইবার লিখলে হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এই নামটা কমেন্ট করতে পারেন। জ্যোতি চিহ্ন ফিক্সড 12টি, জ্যোতি চিহ্ন ফিক্সড 12টি। পরীক্ষায় আসলে 12 আনসার করতে হবে, ফিক্সড, বাইরে কিছু আনসার করবে না। কত আনসার করতে হবে? ফিক্সড 12। জনক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জনক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি জ্যোতি চিহ্ন নিয়ে 4টা টপিক আলোচনা করব। জ্যোতি চিহ্নের 4টা বিষয় নিয়ে আলোচনা করব। জ্যোতি চিহ্ন হচ্ছে 12টি। জ্যোতি চিহ্ন কয়টা? 12টি। 12টির মধ্যে কোন জ্যোতি চিহ্নের ভিতরে কতটুকু সময় থামতে হবে, এইটাকে 4টা ভাগে ভাগ করে নেবেন। 1 সেকেন্ড, তাহলে মনে থাকবে ভালো, ঠিক আছে। 1 সেকেন্ড, এক নাম্বার হচ্ছে কি 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় থামতে হবে কয়টা? 6টি। 1 সেকেন্ড সময়ে থামতে হবে, আচ্ছা 5 মিনিট। বারোটি জ্যোতি চিহ্নের ভিতরে 1 নম্বরে 1 সেকেন্ড সময় থামতে হয় 6টিতে। 1 সেকেন্ড সময় থামতে হয় 6টিতে। 2 নম্বরে 1 বলার সময়, 1 বলার সময়, 1 বলার সময় এরকম জ্যোতি চিহ্ন রয়েছে 2টা। 3 নম্বরে
এক বলার দ্বিগুণ সময়, দ্বিগুণ সময় এরকম আছে হচ্ছে একটা। তাহলে কয়টা হলো? 6 3 9, আর থাকে কয়টা? 12টা, সরি আর থাকে 3টা। 4 নম্বরে থামতে হয় না, আমাদের থামতে হয় না, থামতে হয় না, এরকম আছে হচ্ছে 3টা। তাহলে কয়টা হয়েছে? মোট 12টি জ্যোতি চিহ্ন, মোট 12টার ভিতরে 1 সেকেন্ড থামতে হবে 6টি, এক বলার সময় থামতে হবে 2টি, এক বলার দ্বিগুণ সময় থামতে হবে 1টিতে, এবং থামতে হয় না এরকম চিহ্ন আছে কয়টা? 3টি। তাহলে আমি এই প্রথম যে 6টি চিহ্ন আছে, আর প্রথম এখানে আছে 2টি, একটা, এখানে আছে 3টা। তো আমি প্রথম 1 সেকেন্ডের বিষয়টা বলি। একটু গল্প আকারে বললে হয়তো বা বেশি মনে থাকবে, এটা মুছে দিলাম। 1 সেকেন্ড সময় থামতে হয়। আচ্ছা আচ্ছা, জ্যোতি চিহ্নে 12টির যে জ্যোতি চিহ্ন, এই 12টি জ্যোতি চিহ্ন খুব সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি, আর এইটার জন্য আমরা একটু টেকনিক অবলম্বন করব। আচ্ছা, এটা সবাই মোটামুটি জানেন যে আমরা হিন্দুরা কাউকে যখন কোনো কিছু বলি তখন কিন্তু বলি যে দা দা, ঠিক আছে? কি বলে? দাদা। আমরা হিন্দুরা কাউকে যখন কোনো কিছু বলি তখন কি বলে থাকি? দাদা। এই কি এরকম যে এই করিম, মনে করেন যে প্রদীপ, শেষে কি বসাই? প্রদীপ দা, শেষে কি বসাই? প্রদীপ দা। তো এরকম একজন ব্যক্তির নাম হচ্ছে ড্যাশ, আরেকজন ব্যক্তি হচ্ছে কুকু, আরেকজন ব্যক্তি হচ্ছে কুকুর। ড্যাশ এবং কুকু দুইজনই বিদেশি লোক, তার জন্য তাদের নামগুলো হচ্ছে ভিন্ন রকম। ড্যাশ এবং কুকু তারা দুইজনই হচ্ছে বিদেশি লোক। তো একজন হিন্দু লোক এদেরকে এরা মিটিং করবে, এরা কি করবে? এরা দুইজন মিলে একটা মিটিং করবে। কি মিটিং করবে? বিদেশিরা বাংলাদেশে কেন আসে? বিদেশিরা বাংলাদেশে আসে বিভিন্ন কাজের জন্য। তো তারা মিলে একটা মিটিং করবে। একজন লোক বলতেছে যে ড্যাশদা ও কুকো। ড্যাশকে কি বলছে? দা বলছে, কারণ কি হচ্ছে হিন্দু লোকরা কি বলে? দাদা বলে, ঠিক আছে? তার জন্য ড্যাশকে বলছে ড্যাশদা আর কোকো। ড্যাশদা আর কোকো ডাক দিলে কি থামবে? আপনি কোনো বিদেশি লোককে ডাক দিবেন, থামবে তারা? থামবে না, কখনোই থামবে না। একজন বিদেশি লোককে ডাক দিলে কখনোই কি করবে না? থামবে না। বা আপনি যদি মনে করেন আপনি আপনার বন্ধুর সাথে খেলতেছেন বা আপনার বন্ধুর সাথে কোথাও যাচ্ছেন, পিছন থেকে কেউ ডাক দিল, এখন কি আপনার বন্ধুকে রেখে সাথে সাথে কি তার কথাই স্মরণ করবেন, নাকি একটু বলবেন যে তারা আসতেছে? ঠিক আছে, অর্থাৎ কি করবে? একটা সময় নেবে। সময় নেওয়ার জন্য তারা বলতেছিল যে 1 সেকেন্ড কি বিজি, 1 সেকেন্ড, 1 সেকেন্ড বিজি। তারা কি 1 সেকেন্ড বিজি। তাহলে ড্যাশটা ও কোকো 1 সেকেন্ড বিজি। তো আমরা প্রথমে বলছিলাম যে 12টা বিরাম চিহ্ন মনে রাখার প্রথম টেকনিকটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে কি 1 সেকেন্ড থামতে হয়। 1 সেকেন্ড থামতে হয় কয়টা জ্যোতি চিহ্ন? 6টা। 1 সেকেন্ড থামতে হয় কয়টা জ্যোতি চিহ্ন? 6টা। তাহলে আমরা এই যে 1 সেকেন্ড বিজি, তারা ড্যাশডা ও কোকো 1 সেকেন্ড বিজি। তাহলে আমরা এখান থেকে আমরা এই ড্যাশ থেকে ড্যাশ, দাড়ি থেকে দাড়ি, দুইটা হলো। এই কোকো থেকে প্রথমটা হচ্ছে কোলন, তারপরে কোলন ড্যাশ, ড্যাশ থেকে ড্যাশ, দা থেকে দাড়ি, এই যে দা থেকে দাড়ি, এই কো থেকে কোলন, এই কো থেকে কোলন ড্যাশ। কত সেকেন্ড বিজি? 1 সেকেন্ড। তার মানে এই চারটা জ্যোতি চিহ্নের মধ্যে আমার 1 সেকেন্ড সময় থামতে হবে। এরপরে এই ব থেকে
এইখান থেকে আমরা আশ্চর্যবোধক বা বিস্মিত সূচক যে এটা আছে এইটা, ঠিক আছে, এইটা। আর এই যে বৈবের জ আছে বা যে যে মানে জয়স্কের জি আসে, এখান থেকে কি জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে কয়টা হলো? এখানে 2 4 6। এই যে বলছিলাম 1 সেকেন্ড সময় থামতে হবে, এই 6টা বিরাম চিহ্নের ভিতরে। ড্যাশডা ও কোকো 1 সেকেন্ড বিজি, এইটা সবাই লিখে দেন, এটা সবাই কমেন্ট করেন, এটা কমেন্ট করেন, এই লাইনটা কমেন্ট করেন, তাহলে আর মনে মানে ভুলে যাবেন না, ঠিক আছে, একদম মনে পড়ে থাকবে যে ড্যাশডা ও কোকো 1 সেকেন্ড বিজি। ড্যাশ থেকে ড্যাশ, দা থেকে দাড়ি, কো থেকে কুলন, এ কো থেকে কুলন ড্যাশ, পি থেকে বিস্মিত সূচক চিহ্ন, আর জি থেকে হচ্ছে জিজ্ঞাসাবোধক চিহ্ন। অর্থাৎ 2 4 6 1 সেকেন্ড সময় থামতে হয় কয়টা বিরাম চিহ্নে? 1 সেকেন্ড সময় থামতে হয় 12টা বিরাম চিহ্নের মধ্যে 6টির মধ্যে, অর্থাৎ অর্ধেক শেষ আপনার। 1 সেকেন্ড থামতে হয় কয়টার ভিতরে? 6টা। 2 নম্বরে কি ছিল? এক বলার সময়, এক বলার সময় থামতে হয়, এক বলার সময় থামতে হয়। আচ্ছা, এটা আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। এটা মুছে দিলাম। এক বলার সময়, তাহলে এক বলার সময়, এক উক, এক উক, এক বলার সময় কি করতে হবে? উক, এক বলার সময় হচ্ছে উক, এটা সবাই কমেন্ট করেন, এক উক, এক উক। অর্থাৎ এক বলার সময় এক উক থামতে হবে, এক উক, এক বলার সময় হচ্ছে উক। তাহলে এই উতে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন যেটাকে আমরা এইভাবে কোন ন্যারেশন করার সময় যেটা আমরা করি বা কোন একটা বক্তব্যকে যখন কানেক্ট করে দেই। আর এই কতে হচ্ছে কি কমা, কতে হচ্ছে কমা। এই কমাতে যদি এক বলার সময় থামতে হয়, আর কমার উপরে আরেকটা যদি আমি এইভাবে বিন্দু দেই, এই যে কমাতে যদি এক বলার সময় থামতে হয়, আর এইখানে একটা যদি আরেকটা ড্যাশ থাকে, এটার নাম কি? এটার নাম কি? দেখেন অনেক সময় প্রশ্নে আসে, এরকম আসে যে এইটার নাম কি, এটার নাম কি? উপরে একটা ডট চিহ্ন, নিচে কমা, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি সেমিকোলন, এটার নাম হচ্ছে সেমিকোলন। আচ্ছা, কমাতে যেহেতু এক বলার সময় থামতে হয়, সেমিকোলনে কি করতে হবে? এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়। আর বাকি যে শব্দগুলো রয়েছে আমরা জানি হাইপেন, তারপর হচ্ছে ব্র্যাকেট, হাইপেন, ব্র্যাকেট এবং ব্যাকরণবিদ কিছু চিহ্ন আছে, লেস দেন, গ্রেটার দেন, তারপর হচ্ছে ধাতু চিহ্ন। এই সকল চিহ্নগুলোর ভিতরে আর একটা হচ্ছে সমান চিহ্ন বোঝাতে সমান চিহ্ন। এই চিহ্নগুলোতে কি করতে হয় না? থামতে হয় না, থামতে হয় না, থামতে হয় না, থামতে হয় না, ঠিক আছে। জ্যোতি চিহ্ন শেষ, ব্যাকরণ ব্যাকরণের যে বিষয়টা ছিল ওইটাও ক্লিয়ার। এখন লিপি নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই লিপি নামে কেউ থাকলে এটা বলেন। লিপি, লিপি নামে আমাদের একজন স্টুডেন্ট আছে, ভর্তি হয়েছে। লিপি কি আলোচনা করব? লিপি। লিপির ক্ষেত্রে প্রথমে লেখেন যে বাম দিক হতে লেখা হয়, দুইটা লিপি আছে আমাদের, বাম দিক হতে লেখা হয়, বাম দিক হতে লেখা হয়
বাম দিক থেকে লেখা হয় ব্রাক্ষী লিপি, ঠিক আছে, এইটা মনে রাখবেন। ব্রাক্ষী লিপি। তাহলে লিপি দুই দিক থেকে লেখা হয়, এটা হচ্ছে বাম দিক হতে লেখা হয় ব্রাক্ষী লিপি, আরেকটা হচ্ছে ডান দিক হতে লেখা হয় খরস্থ লিপি। হ্যাঁ, খরস্থ লিপি। চাকরি পরীক্ষায় আপনার হচ্ছে এরকম কোশ্চেন হয় যে বাম দিক হতে লেখা হয় কোন লিপি, ডান দিক হতে লেখা হয় কোন লিপি, এই ধরনের প্রশ্ন দিয়ে যেন হচ্ছে এমসিকিউ আকারে এইটা থাকবে, আর সাথে কি থাকবে আরো দুই একটা প্রশ্নের এমসিকিউ আকারে কি আরো দুই একটা অপশন তারা দিয়ে দিবে যে বাম দিক হতে কোন লিপি লেখা হয় ব্রাক্ষী লিপি, ডান দিক হতে কোন লিপি লেখা হয় খরস্থ লিপি। হ্যাঁ, খরস্থী লিপি, এই হবে খরস্থী লিপি, খরস্থ লিপি। এইটা একটু কমেন্ট করে না, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। এরপরে আমরা এই পুরো একটা ভারতবর্ষ মনে করেন, এটা পুরোটা মনে করেন ভারতবর্ষ, এটা এখানে বিষয়টা একটু খেয়াল করেন। ভারতবর্ষ, এই ভারতবর্ষকে আগে বলা হতো ইন্দু, ঠিক আছে, এই ভারতবর্ষকে আগে বলা হতো ইন্দু, এবং এই ভারতবর্ষের পাশে আপনার হচ্ছে এইদিকে হচ্ছে আপনার কি ইউরোপ দেশ, ঠিক আছে। ভারতবর্ষের পাশে কি ছিল ইউরোপ দেশ, আর এই আমাদের যে বাংলা, আমরা যে বঙ্গ থেকে বাংলা এসেছে, এইটা মনে করেন যে আমাদের এই যে এই কর্নারে ভারতবর্ষের এই কর্নারে কি বাংলাদেশ, বা আমরা এখন যেখানে আছি। তো আমাদের ভাষাটা হচ্ছে আপনার এই ইন্দো ইউরোপীয় ভাষার সাথে আর এই ভারতের এবং ইউরোপের, ভারতবর্ষ এবং ইউরোপের মাঝামাঝি, ভারতবর্ষ আর ইউরোপের মাঝামাঝি, যার জন্য আমাদের বলা হয় যে বাংলা ভাষা কোথা হতে এসেছে, বাংলা ভাষাটা এসেছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা, বাংলা ভাষা এসেছে কই থেকে, ইন্দো ইউরোপীয় ভাষা। এরপরে ভারতীয় আমাদের যে লিপিটা বললাম, এখানে লিপি আরো কয়েক প্রকার আছে। ভারতীয় লিপি আমাদের এখানে বাংলা যে লিপিটা আছে এটা এসেছে হচ্ছে মূলত আমাদের ভারতীয় লিপি থেকে। তো ভারতীয় লিপি যদি আমি লিখি, ভারতীয় লিপি, ভারতীয় লিপিটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, ভারতীয় লিপিটাকে কয়টা ভাগে ভাগ করছে, দুইটা ভাগে ভাগ করছে। ভারতীয় লিপিকে কয় ভাগে ভাগ করছে, দুইটা, একটা হচ্ছে পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে, এটা হচ্ছে পূর্ব দিকে আর একটা হচ্ছে পশ্চিম দিকে। আচ্ছা, বাঁ দিকে হচ্ছে আমরা আগে যে লিখলাম ব্রাক্ষী লিপি, ব্রাক্ষী লিপি, এটা হলো বাম দিকে, বাম দিকে। আর ভারতীয় লিপির ডান দিকে, ডান দিকে হচ্ছে খরস্থ লিপি, খরস্থী লিপি, খরস্থী লিপি, খরস্থী লিপি। ভারতীয় লিপি দুইটা ভাগ, একটা হচ্ছে বাম দিকে ব্রাক্ষী লিপি, আর একটা হচ্ছে ডান দিকে খরস্থ লিপি। এরপরে আমাদের যে লিপিটা এসেছে এইটা হচ্ছে এই বাঁ দিক থেকে, কোথা থেকে, এই ব্রাক্ষী লিপি থেকে। এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ব্রাক্ষী লিপিকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে, এটাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা। একটা হলো পশ্চিমা লিপি, পশ্চিম লিপি, আরটা এখানে মাঝখানে দিয়ে, এইটা হচ্ছে আপনার মধ্য ভারতীয়, মধ্য ভারতীয়, আর একটা হচ্ছে পূর্ব লিপি। হ্যাঁ, আরটা হচ্ছে পূর্ব লিপি, পূর্ব লিপি।
তাহলে ভারতীয় লিপি থেকে বা দিকে যেটা এসেছে, বা দিকে এসেছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপিকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করব: পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, আর এটা হচ্ছে কি পূর্ব লিপি। এই পশ্চিমা লিপিকে আবার বলা হয় হচ্ছে সারদা। এটাকে বলা হয় কি সারদা লিপি। সারদা লিপি। মধ্য ভারতীয় লিপি যেটা আছে এটাকে বলা হয় নাগর লিপি। নাগর লিপি। আর আমাদের এই পূর্ব লিপিটাকে বলা হয় কুটিল লিপি। কুটিল। কুটিল লিপি কেন বলে জানেন? কুটিল লিপি বলার কারণ হচ্ছে এই পূর্ব দিকে যে লিপিটা থাকতো এইগুলোর লেখাগুলো হচ্ছে এরকম, আপনার মনে করেন যে এরকম না, ঠিক আছে, মানে একটা যুক্ত বর্ণের ভিতরে আরেকটা যুক্ত বর্ণ, অর্থাৎ কঠিন আপনার হচ্ছে কি সহজ না, যার জন্য কঠিন, মানে কঠিন এইগুলো পূর্ব লিপিটা কি লেখা খুবই কঠিন ছিল, সেখান থেকে এসেছে কুটিল। ঠিক আছে, পূর্ব লিপিকে কুটিল বলা হয়, মধ্য ভারতীয় লিপিকে বলা হয় নাগর লিপি, পশ্চিম লিপিকে বলা হয় সারদা লিপি। আমাদের এই পূর্ব লিপি থেকে মূলত বাংলা শব্দটি এসেছে। বাংলা শব্দটি এসেছে কোথা থেকে? পূর্ব লিপি থেকে মূলত বাংলা শব্দটি এসেছে, অথবা এটাকে বলা হয় বঙ্গলিপি। এটাকে বলা হয় বঙ্গলিপি। পূর্ব লিপিকে বলা হয় কি বাংলা লিপি। পূর্ব লিপি থেকে এসেছে বাংলা অথবা বঙ্গলিপি। এটা তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে ভারতীয় লিপি থেকে কিন্তু বা দিকে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি থেকে আমাদের তিনটা অংশ: পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, তারপর হচ্ছে কি পূর্ব লিপি। আমাদের এই পূর্ব লিপি থেকে হচ্ছে আপনাদের বাংলা শব্দ, অথবা আমরা যে বঙ্গ বলি, বঙ্গমাতা, এই বঙ্গ লিপিটা এখান থেকে এসেছে। এরপরে লিপির কাজ শেষ হয় নাই, লিপির আর একটু কাজ আছে। লিপির সাথে আরো একজনকে আমরা এখানে নিয়ে আসবো। ইসবা নামে একটা মেয়ে কমেন্ট করছে, লিপিটা আরেকবার বুঝাই দিতে। ইসবা নামে মেয়ে কি করছে? কমেন্ট করছে লিপিটা আরেকবার বুঝাই দিতে। আচ্ছা, ইসবা যে কমেন্ট করছে সে লিখছে যে সে লন্ডন থেকে কমেন্ট করছে। কোন জায়গা থেকে? বা ভারত থেকে, মনে করেন ভারত থেকে কমেন্ট করছে। ইসবা কমেন্ট করছে কোথা থেকে? ভারত থেকে। কিন্তু ইসবা এককালে কোথায় থাকতো? বাংলাদেশে। ঠিক আছে, সে কমেন্ট করছে কোথা থেকে? ভারত থেকে কমেন্ট করছে ইসবা যে লিপিটা আরেকবার বোঝাই দিতে। কিন্তু ইসবা তার প্রকৃত দেশ হচ্ছে বাংলাদেশ। ইসবার প্রকৃত দেশ কি হচ্ছে? ইসবার প্রকৃত দেশ হচ্ছে বাংলাদেশ। ইসবার প্রকৃত দেশটা হচ্ছে বাংলাদেশ। এবং তার ইসবার যে বাবা ছিল, ইসবার বাবা হচ্ছে দুইটা বিবাহ করে। কয়টা বিবাহ করে? দুইটা। তো ইসবা এখন থাকে ভারতে। আমরা দেশকে কি বলে? মাতা মনে করি। তো প্রকৃত তার যে আগের দেশ ছিল বাংলাদেশ, সে আগে থাকতো বাংলাদেশে, এখন থাকে ভারতে। তাহলে ইসবার প্রকৃত আমরা দেশকে মায়ের সাথে তুলনা করি, তাহলে ইসবার প্রকৃত মা হচ্ছে বঙ্গ। ইসবার প্রকৃত মা কি? বঙ্গ। ইসবার প্রকৃত মা হচ্ছে বঙ্গ। এখানে মা থেকে আমরা যদি ঘনিষ্ঠ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু মাকে বলি মাগো। মাকে বলি মাগো। তাহলে আমরা এই যে একটা লিখলাম, ইসবার প্রকৃত মাগো হচ্ছে বঙ্গ। বঙ্গ থেকে আমরা লিখতে পারি যে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী।
এই শব্দটা হয়তো অনেকে পরিচিত, বঙ্গকাম রূপী। তাহলে ইসবার প্রকৃত মাগো হচ্ছে বঙ্গ। আমরা এই ইসবার শব্দটা থেকে আমরা শিখব যে কিভাবে বাংলা ভাষাটা আমাদের এসেছে। এটা মুছে দিলাম। ইসবার, এটা মনে রাখেন, এটা মনে রাখেন যে ইসবার প্রকৃত মাগো বঙ্গ, ইসবার প্রকৃত মাকে বঙ্গ, এটা মনে রাখেন। নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো আমি একটু লিখবো যে বাংলা ভাষায় এসেছে এমসিকিউ। বাংলা ভাষা এসেছে, বাংলা ভাষা এসেছে কোন ভাষা বংশ থেকে, কোন ভাষা বংশ থেকে, কোন ভাষা বংশ থেকে। বাংলা ভাষা এসেছে কোন ভাষা বংশ থেকে? আমি কিছুক্ষণ আগে বললাম যে ইন্দো ইউরোপীয় ভাষা। কি ভাষা? ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এরপরে আরেকটা লিখেন, যদি এরকম আসে বাংলা ভাষা এসেছে ভাষা বংশের, এই যে এখানে বলছে না ভাষা বংশ, মনে করুন ভাষা বংশের কোন শাখা থেকে বাংলা এসেছে, ভাষা বংশের কোন শাখা থেকে, ভাষা বংশের কোন শাখা থেকে, কোন শাখা থেকে বাংলা ভাষা এসেছে ভাষা বংশের কোন শাখা থেকে, অর্থাৎ ইন্দো ইউরোপীয় যে ভাষাটা ছিল এইটার কোন শাখা থেকে। আমরা ইন্দো ইউরোপীয় ভাষা দুইটা শাখা জানি, একটা হচ্ছে শতম আর একটা হচ্ছে কুটিল। আমরা শিখব হচ্ছে শতম যে শাখাটা আছে, শতম শাখা। এই শতম শাখা থেকে, কোন শাখা থেকে? শতম শাখা থেকে। ভাষা বংশের কোন শাখা থেকে এসেছে বাংলা? শতম শাখা থেকে। এটা আসলে কিভাবে লিখতেছি, এই যে মনে রাখেন উপরে কি লিখছিলাম, ইসভা, ইসভা লিখছিলাম না? এই যে অবশ্যইতে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় ভাষা, তারপরে তারিভাষ্যতে শতম শাখা। আর এটা কি আছে? ভ, ভতে কি হবে? কোন শাখার, শতম কোন শাখার ভাষা। এরপরে হলো শতম, শতম যে আছে শতম কোন, শতম কোন শাখার, কোন শাখা, শতম শাখাটা কোন ভাষার আছে, শতম শাখাটা হচ্ছে কোন ভাষার, শতম শাখাটা, আমরা যে শতম শাখা বলতেছি এই শতম শাখাটা কোন ভাষার, বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষা? শতম শাখাটা, শতম শাখাটা হচ্ছে কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে ভারতীয় ভাষা, ভারতীয়, ভারতীয়। শতম শাখাটা কি কোন ভাষা থেকে এসেছে? ভারতীয়। এরপরে বাংলা ভাষা এসেছে কোন ভাষা থেকে, কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় শেষ, তাহলে ইসবার কিন্তু শেষ। ইসবা ও সেইতে ইন্দো ইউরোপীয় শাখা, ইন্দো ইউরোপীয় ভাষা। তারপর কোন শাখা, শাখা বললে তারিভাষ্যতে বলবো শতম শাখা। কোন শাখা? শতম শাখা। তারপরে যদি বলো শতম শাখাটা কোন ভাষা থেকে এসেছে? ভারতীয় ভাষা। কোন ভাষা থেকে এসেছে? ভারতীয় ভাষা। ঠিক আছে। এরপরে যেন কি বলছিলাম, ইসবার প্রকৃত মাগো, প্রকৃত, এই প্রকৃত থেকে মনে রাখবেন যে বাংলা ভাষা এসেছে হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। কি ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত কোন ভাষা থেকে এসেছে?
প্রাকৃত ভাষা থেকে, প্রাকৃত ভাষা। তারপরে কি বলছিলাম, মাগো, মাগো। তাহলে মাগো এখানে এই দুইটা শব্দ হচ্ছে, এটা হলো মাগধী, মাগধী প্রাকৃত, প্রাকৃত ঠিক আছে। এখানে আবার কি আছে, ডক্টর, দুইজন পণ্ডিত আছে আমাদের, হ্যাঁ। একজন হচ্ছে ডক্টর শহীদুল্লাহ পণ্ডিত, আরেকজন কে, ডক্টর সুনীতি কুমার। একজন বলছে কি মাগধী প্রাকৃত, এই যে মা থেকে মাগধী প্রাকৃত, আরেকজন এই ঘ থেকে, এই ঘ থেকে বলছে হচ্ছে মাগো, এই মাগো, হ্যাঁ মাগো একসাথে দিলাম। মা থেকে মাগধী প্রাকৃতি, আর হচ্ছে গো থেকে ওই যে বললাম গৌরীয়, গৌরীয় প্রাকৃত, গৌরীয় প্রাকৃত। কে কোনটা বলছে, মাগধী প্রাকৃত বলছে হচ্ছে সুনীতি কুমার, সুনীতি কুমার। আর এটা কে বলছে, এটা আমাদের গৌরীয় প্রাকৃতটা, এটা কে বলছে, শহীদুল্লাহ, শহীদুল্লাহ, এটা কে বলছে, শহীদুল্লাহ। আর লাস্ট আমরা কি পড়ছিলাম, বঙ্গ। ইসবার প্রকৃত মাগো হচ্ছে কি, বঙ্গ। ইসবার প্রকৃত মাগো ছিল বঙ্গ। তো বাংলা সরাসরি এসেছে, আমরা যদি বলি বাংলা সরাসরি এসেছে বঙ্গ কামরূপী, হ্যাঁ। বঙ্গ কামরূপী থেকে, হ্যাঁ বঙ্গ কামরূপী। এখানে বঙ্গ বলতে আমাদের বঙ্গমাতা, ঠিক আছে। এই ছিল ইসবা প্রকৃত মাগো বঙ্গ। এটা নিয়ে মূলত বাংলা ভাষাটা কোন কোন শাখা থেকে এসেছে, কেউ আমরা প্রথমে কোন ভাষা থেকে এসেছে, বাংলা ভাষা আবার রিপিট করে আরেকবার। বাংলা ভাষাটা প্রথমে রস্যইতে, বাংলা ভাষা কোন ভাষা বংশ থেকে এসেছে, রস্যইতে ইন্দো ইউরোপীয় ভাষা। এরপরে ভাষা বংশের কোন শাখা থেকে, তালিবর্ষতে কি লিখবো, শতম শাখা। তারপরে বলছিলাম যে শতম শাখার কোন ভাষা, ভারতীয় ভাষা। এরপরে প্রকৃত থেকে শিখবো হচ্ছে প্রাকৃত ভাষা থেকে বাংলা এসেছে। এখন প্রাকৃত ভাষার আবার দুইটা রূপ আছে, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। মাগধী প্রাকৃত বলছে সুনীতি কুমার, আর গৌড়ীয় প্রাকৃত বলছে কে, শহীদুল্লাহ। গৌড়ীয় প্রাকৃত বলছে শহীদুল্লাহ। এবং বঙ্গ কামরূপী যেটা বলছে, এটা হচ্ছে বঙ্গ থেকে কি বাংলা সরাসরি এসেছে বঙ্গ কামরূপী। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ, হ্যাঁ।